24শে ফেব্রুয়ারি মঙ্গলদেব মার্গী হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিলের 2 তারিখ পর্যন্ত মিথুন রাশিতেই থাকছে। তারপরে আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন তো নিচ অবস্থায় চলে আসবে। তো মঙ্গলের এই যে বকরি থেকে মার্গী হওয়া, এটা মকর রাশির উপর কী রকম প্রভাব পড়বে এ বিষয়ে আজকে তুলে ধরবো। কোন দিক থেকে লাভ পাবে মকর রাশি, আবার কোন দিকে সাবধানেও থাকতে হবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন কৌতূহলবশত যারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই এর ফল চন্দ্ররাশি অনুসারেই ফলাফলটা দেখবেন। তো মঙ্গল হচ্ছে কি গ্রহদের সেনাপতি, রাজা হচ্ছে সূর্য। তো যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে, এরা খুব সাহসী হয়, কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে, সহজে হার জিনিসটাকে পছন্দ করে না, আর একটুতে কিন্তু রেগে যায়, চটে যায়, মারামারির মতন পরিস্থিতি তৈরি করে। যারা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সার্জেন, প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসার, তাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে, কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন। আর যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খারাপ থাকে, তারা কিন্তু খুব ভীতু প্রকৃতির হয়, সহজে হার মেনে যায়, নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলে। তো মঙ্গল হচ্ছে আবার রক্তের কারক, তো আবার এরা কিন্তু রক্তজনিত সমস্যাতেও ভুগে। মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে, তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে। পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে রুচক রাজ্যক সর্বশ্রেষ্ঠ রাজ্যক। তো মকর রাশির ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠ ঘরে বকরি থেকে মার্গী হচ্ছে, খুব ভালো অবস্থান হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। এবং এই সময়কালে গ্রহদের যে অবস্থান, শনি রাশির অধিপতি অস্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু শনি অস্ত হয়ে যাওয়া মানে একটা বাজে প্রভাব নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ 7.5 যতটুকু লেজুল লেগেছিল সেটাও এবার শেষ। এবং এই সময়কালে মঙ্গল মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, আর মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে আবার রাশির উপর, অর্থাৎ রাশি বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে মঙ্গলের উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে, রাশি বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। এখানটাতে কি হবে, মঙ্গলের এই দৃষ্টি পড়ার জন্য রাশি যথেষ্ট একটা উৎসাহ, সাহস, কর্ম করার ক্ষমতা, এগিয়ে চলা, সমস্ত কিছু মঙ্গল দিবে। আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতিও মার্গী, চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো, প্রত্যেকটা দৃষ্টিই তো শুভ দৃষ্টি। ভাগ্যের ঘরে পঞ্চম দৃষ্টি, তারপর একাদশ ঘর যেটা লাভের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে, এবং রাশির উপর নবম দৃষ্টি পড়ছে। এবং রাশির অধিপতি শনিদেব, সেই শনিদেবও তো এখন ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। অর্থাৎ এই সময় যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি শনির সাথে সূর্যের জুতি তৈরি হয়েছে, এটা ঠিক। বুধ সঙ্গে রয়েছে, বুধ তো আবার 27 তারিখে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। ওইখানে তো শুক্র আর রাহু রয়েছে, শুক্র আর রাহুর সাথে জুতি তৈরি হচ্ছে। এবং শুক্র আর রাহু এই সময়তে আবার অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। শুক্র অবস্থান করছে তার মিত্র শনির নক্ষত্রে। এবং 27 তারিখের পর যখন বুধ অবস্থান করবে, তার তো বুধ, তারপরে শুক্র, তারপর রাহু, এই প্রত্যেকটা দৃষ্টি তো যে ভাগ্যের ঘরে পড়বে। তার সাথে বুধ আর শুক্র হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ, কারকত্ব রাখে। শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, তো বুধ হচ্ছে আবার নবম ঘরের অধিপতি, অর্থাৎ দুটি ত্রিকোণের অধিপতি, তাদের জুতি তৈরি হচ্ছে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘরে। এবং তার সাথে পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে এবং রাশির উপরে। তারপর আবার মার্গী মঙ্গলের দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে এবং উচ্চ দৃষ্টি পড়ছে রাশির উপরে। অর্থাৎ যতই বড় সমস্যা হোক মকর রাশির জীবনে, এখন যথেষ্ট এগিয়ে যাবার পালা, যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে মকর রাশি। 7.5 যে একটা দুষ্প্রভাব, সেই দুষ্প্রভাব থেকে মুক্ত এখন মকর রাশি। আর কোনো 7.5 কোনো ইফেক্ট থাকছে না এই সময়। যতই বড় কঠিন রাস্তা থাকুক আর যত বড়ই বাধা তৈরি হোক, রাস্তাতে যত বড়ই প্রতিপক্ষ দাঁড়িয়ে থাকুক আর বাধা তৈরি করুক, এখন সব কিছু মনে হবে ইজি, সহজ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশির উপর দৃষ্টি এবং মঙ্গলের যে ঊর্জা এবং ভাগ্যের ঘরে এতগুলো গ্রহের দৃষ্টি, যার জন্য এখন মকর রাশির দৃষ্টিকোণ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। সব কিছুই এখন ইজি মনে হবে। এত সুন্দর একটা
মানে সময় তৈরি হয়েছে এই মকর রাশির জন্য। সব কিছুই থাকবে, বন্ধুও থাকবে, সমাজ থাকবে, একই সমাজ, একই বন্ধু, রেগুলার জীবনযাপনও থাকবে, উঠা বসাও থাকবে কর্মক্ষেত্রে তাদের সাথে, যে সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত ঘুমানোর আগে পর্যন্ত সব কিছুই আগে থাকবে, একই থাকবে। কিন্তু মকর রাশির যে সেই দৃষ্টিভঙ্গিটা সেটা থাকবে অন্যরকম, যে কোথায় কোন জিনিসটা উপযুক্ত হবে, কোথায় কিভাবে চলতে হবে, কোথা থেকে লাভ উপার্জন করতে হবে, এই যে একটা রুট ম্যাপ, এটা সম্পূর্ণভাবে চলার পথ চেঞ্জ হয়ে যাবে মকর রাশির ক্ষেত্রে। কারণ দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে প্রভাবিত করবে এই সময় মকর রাশিকে। কারণ এর আগে একটাই কথা আমি বলেছিলাম মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মঙ্গল তার দৃষ্টি পড়ছে রাশির উপরে। এবার যখন মার্গী হয়ে যাচ্ছে মঙ্গল, তাহলে কি হচ্ছে, মার্গী মঙ্গলের যে একটা ঊর্জা, মঙ্গল তো হচ্ছে সেনাপতি, রাজা তো হচ্ছে সূর্য, তো সেনাপতির মধ্যে তো একটা লড়াকু জিনিসটা থাকবে। তো এই যে একটা সাহস, একটা কনফিডেন্ট জিনিস, এটা কিন্তু মঙ্গল মার্গী অবস্থানে খুব ভালো প্রদান করবে। কারণ যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। আর পুনর্বসু নক্ষত্রের সিম্বলটা কি, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এর সিম্বল হচ্ছে ধনুষবাণ, অর্থাৎ একাগ্রতা। তাহলে গুরুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করে রাশির উপর যেরকম দৃষ্টি দিচ্ছে, এবার মঙ্গল তো হচ্ছে সেনাপতি, তার কাছে চলে আসলো ধনুষবাণ, তার মানে কি একটা একাগ্রতার ব্যাপার উঠে চলে আসলো মকর রাশির ক্ষেত্রে। রাশির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, আবার দেবগুরু বৃহস্পতির জ্ঞানের ঘর থেকে দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি তো পঞ্চম ঘরে অবস্থান করছে, পঞ্চম ঘরে তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে কারক। তাহলে কি হচ্ছে, শিক্ষা জ্ঞান এই জিনিসটা চলে আসছে। বা দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে রাশির উপর। তাহলে কি হচ্ছে এবার, যে মঙ্গল দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে গেল, মঙ্গল সেনাপতি, তার ধনুষবাণ এবার গুরুর আশীর্বাদ পেয়ে গেল। গুরু কি করলো, সেই নলেজটা দিয়ে দিল যে এখানটাতে তোমার একাগ্রতার প্রয়োজন রয়েছে, তুমি রুট ম্যাপ তৈরি করো, এইভাবে চলো। তাহলে সেনাপতি তো সেইভাবেই চলবে, গুরুর আশীর্বাদ, গুরুর জ্ঞানেই তো চলবে। কারণ মঙ্গলের যেরকম দৃষ্টি পড়ছে সেরকম তো দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে রাশির উপর। তাহলে রাশিকে তো দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করবে, কারণ দেবগুরু বৃহস্পতি তো গুরুদেব, আর মঙ্গল তো হচ্ছে সেনাপতি, সেনাপতি তো গুরুর কথা শুনবেই। অর্থাৎ এইরকম একটা জিনিস চলে আসছে, যে একাগ্রতা জিনিসটা মেন চলে আসছে। আর যখনই একাগ্রতা নিয়ে আসবে তখনই লক্ষ্যভেদ করতে পারবে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে আগে রুট ম্যাপ তৈরি করতে হবে, আর সেই মাফিকই চলতে হবে। আর যেটা মকর রাশি করে ফেলেছে অলরেডি, কারণ বিগত দিনের যে দৃশ্যগুলো দেখেছে, এগুলো তো দেখতে দেখতে পিঠের চামড়া একদম শক্ত হয়ে গেছে, আর তো আর কিছু দেখার বাকি নাই। যার জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মঙ্গলের মার্গী অবস্থা এই মকর রাশির ক্ষেত্রে। ষষ্ঠ ঘর হচ্ছে শত্রুদের ঘর, শত্রুদের দিক থেকেও এই সময় যথেষ্ট এগিয়ে যাবে, নিজের বুদ্ধির জোরে, নিজের জ্ঞানের জোরে, একাগ্রতার জোরে পরাস্ত করবে শত্রুদের। কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, এই জায়গাতেও যথেষ্ট ভালো ফল করবে মকর রাশি। এবার মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, যেটা হচ্ছে সুখের ঘর, এবং লাভের ঘর, যেটা হচ্ছে একাদশ ঘর। এই দুটি ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এবার ষষ্ঠ ঘর থেকে কর্ম জিনিসটা উঠে আসছে, অর্থাৎ লাভের ঘরের অধিপতি হয়ে তার উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে। আবার ওই লাভের ঘরে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপরও পড়ছে। আবার অন্যদিকে এই সময় শুক্র আর বুধের যে জুতি তৈরি হচ্ছে, এটাও তো লক্ষ্মীনারায়ণ যোগ, তার সাথে আবার রাহুর সাথে জুতি, অর্থাৎ ধনসম্পত্তি বৃদ্ধিকারক যোগ তৈরি হয়ে গেছে, যেটা যোগাযোগের ঘরে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কর্মক্ষেত্রে। অর্থাৎ মঙ্গলের এই মার্গী হওয়া এবং যে গ্রহদের যে অবস্থান, তাতে এটাই উঠে আসছে মকর রাশির যে বিগত দিনের অবস্থান থেকে এই যে অবস্থান, এটা যথেষ্ট ভালো অবস্থান, নিজেকে গুছাতে পারবে এই সময় থেকে। অর্থাৎ ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, ইনকাম কোথাও থেমে থাকবে না, বা সেরকম যেখানটাতে ইনকাম মনে হবে যে থেমে যাচ্ছে, তো সেখান থেকেও ইনকাম বেরিয়ে আসবে, এরকম একটা জিনিস আসছে মকর রাশির ক্ষেত্রে। এবং যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবে এই সময়। কর্ম তো করতেই হবে, মঙ্গল যে স্থানে বসেছে পুরুষার্থ পরাক্রম এটা তো দিবে, কিন্তু করতে হবে প্ল্যান মাফিক, অধৈর্য হলে চলবে না। কারণ মঙ্গল যে নক্ষত্রে বসেছে সেই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। অর্থাৎ কর্ম করতে গেলে আগে প্ল্যান করে রুট ম্যাপিংই করতে হবে, এবং সেই ম্যাপেই কিন্তু কাজ করতে হবে। এবং একটা কথা আমি বারবার বলছি, বহু মকর রাশির জাতক জাতিকারা যাদের গুরুর মহাদশা চলছে, এবং গুরুর মহাদশায় রাহুর অন্তর্দশা চলছে, কিংবা শনির মহাদশা চলছে, তাদের মধ্যে কিন্তু একটা আলস্য ভাব থাকবে। অর্থাৎ এই আলস্যকে কিন্তু ত্যাগ করতে হবে, অ্যাক্টিভ জিনিস নিয়ে আসতে হবে দেহের মধ্যে। কোনো রকমভাবে এ সময়ে আলস্য পুষে রাখা যাবে না, না তো বিপরীত রেজাল্ট, বিপরীত ফলাফল পাবে। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে।
সমাজে এই সময় থেকে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে, যোগাযোগের জায়গাটা ব্যাপক উন্নতি হচ্ছে, এই সময় ব্যাপক যোগাযোগ হবে কর্মক্ষেত্রে, একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে, এমন কিছু কিছু ব্যক্তির সাথে যোগাযোগ এই সময় তৈরি হবে কর্মক্ষেত্রে, এমন কিছু কিছু অফার পাবে যেটা কল্পনার বাইরে হবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি সেল পারচেস করছেন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়। টেন্ডারের কাজগুলো যথেষ্ট ভালো হবে, কোনো সরকারি টেন্ডারের অপেক্ষায় রয়েছে, খুব ভালো সময়, বড় বড় টেন্ডার পাবে। যারা হার্ডওয়ার্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, দামি পাথর, দামি টাইলসের কাজে যুক্ত রয়েছেন, রঙের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। ফ্ল্যাটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো বড় বড় প্রজেক্টের কাজ, যে কাজগুলো মানে হচ্ছে তো হচ্ছেই, এই কাজগুলো তো যথেষ্ট ভালো ফল পাবে। মঙ্গল থেকে আবার খাবার দাবারের জিনিসটাও উঠে আসে, কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি, সেনাপতির তো শক্তির প্রয়োজন, খাবার না খেলে তো যুদ্ধ করতে পারবে না, যার জন্য মঙ্গল থেকে খাবার দাবারের জিনিসগুলো উঠে আসে। তো যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন, ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন, বা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন যথেষ্ট ভালো সময়, কারণ এই সময়ে মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে সেটা তো হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি দিচ্ছে একদম পড়ছে হচ্ছে যে সেই ধনু রাশির উপর, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশির উপর, যেটা হচ্ছে লাভের ঘর। অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলো তো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে গেছেন, কর্মহীন হয়েছেন, তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে, তাদের বিদেশ যাত্রা হবে। যাদের কাগজপত্রের কোনো অভাব ছিল সেই কাগজপত্রের সমাধান হবে। আবার সবাই তো আর বিদেশে যে কাজকর্ম করতে পারবে না, বা ইম্পোর্ট এক্সপোর্টও করতে পারবে না। যারা আবার বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছে তাদের জন্য যথেষ্ট ভালো। তারপরে আবার মঙ্গল যে মার্গী হচ্ছে, যে বুধের রাশি, এটা তো মিথুন রাশি। এই সময়কালে আবার মিথুন রাশির অধিপতি বুধের সাথেও কিন্তু একটা তৎকালীন সম্পর্ক ভালো উঠেছে, কারণ বুধ যে অবস্থান করছে 27 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। এবার শনি তো এখানটাতে অবস্থান করছে গুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, তাহলে এখানটাতে একটা সম্পর্ক ভালো হয়ে গেল, একটা তৎকালীন মিত্রতা মঙ্গলের সাথে হচ্ছে। তারপর আবার যখন বুধ রাশি পরিবর্তন করে মীন রাশিতে আসবে, তো মীন রাশিটাও তো দেবগুরু বৃহস্পতির রাশি, এখানটাতে আবার বুধের নিজভঙ্গ হয়ে গেল, তাহলে এখানটাতেও একটা ভালো তৎকালীন সম্পর্ক উঠে আসছে। তো বুধ হচ্ছে কিসের কারক? বুধ হচ্ছে বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। আর মঙ্গল হচ্ছে শক্তির কারক, ঊর্জার কারক, সাহসের কারক। অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ব্যবসা, তাদের কিন্তু আর্থিক উন্নতি হবে এই সময়। পরিস্থিতি কিন্তু ভালো হচ্ছে, কারণ সামনের থাকা ব্যক্তি মুখের কথার উপর এখন কাজ দেবে, বিশেষভাবে প্রভাবিত হবে। এমন একটা সুযোগ আসছে যে না হওয়া কাজ কিন্তু সম্পূর্ণ হবে মুখের কাজের উপর। যারা সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, যারা ওকালতি করছেন, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, রাইটার হিসাবে কাজ করছেন, খুব ভালো সময় হতে যাচ্ছে এই সময়। নিজের কর্মকে বিস্তার করার জন্য যারা আবার ব্যাংক লোনের চেষ্টা করছেন, তাদের লোন পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। তবে টাকা পয়সা ধার, এই যে ঋণ, লোনের কথা, লোন নিয়ে কিন্তু কাজ করা যাবে, এটা ঠিক, কিন্তু কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না। টাকা পয়সা যদি ধার দেওয়া যায় তাহলে একেবারে ছেড়ে দিতে হবে। আর আশা করি মকর রাশি দিবে না, কারণ চিনে নিয়েছে মানুষ, মানুষ তো চিনে নিয়েছে, টাকা দিয়েও মানুষকে চিনে ফেলেছে যে কি অবস্থা হতে পারে। তো যাই হোক, এই কাজটা না করাই ভালো সেকেন্ডবার। শনির অবস্থা এখন বর্তমানে ভালো হয়ে গেছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে রাহুর শুক্রের সাথে বুধের, এই যোগটা যথেষ্ট ভালো। এবং রাহুর সাথে এটা একটা ভালো ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। বহুদিন পর তিনটে গ্রহ একসাথে থাকবে, শনি, শুক্র, রাহু এবং বুধ, এই যে একটা তিনটা গ্রহ, তিনটাই তো একদম মকর রাশির ক্ষেত্রে একদম পারফেক্ট। তো যার জন্য মানে এটা বহুদিন পর একসাথে তিনটা গ্রহ একসাথে জুতি তৈরি করছে, খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। অর্থের জন্য আশা করি কোনো কাজ মানে হবে না এরকম যে হবেই, অর্থের জন্য কোনো কাজ আটকে থাকবে না। একদিকে মঙ্গলের উচ্চ দৃষ্টি রাশির উপর, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর, আবার ভাগ্যের ঘরে এতগুলো গ্রহের দৃষ্টি, প্রায় সবগুলো গ্রহেরই দৃষ্টি, সূর্যকে বাদ দিয়ে এবং শনিকে বাদ দিয়ে, বুধের দৃষ্টি, শুক্রের দৃষ্টি, রাহুর দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, আবার কেতু আবার ওই ভাগ্যের ঘরে যে অবস্থান করছে। অর্থাৎ যথেষ্ট ভালো সময় মকর রাশির ক্ষেত্রে। 7.5 বছর ধরে যে একটা ধকল, একটা দীর্ঘদিন ধরে কাটিয়ে আসছে, একেবারে শেষ মুহূর্তে এসে সুন্দর গ্রহদের অবস্থান,
এখন মনে হবে সব কিছুই একটা দুঃস্বপ্ন ছিল। তবে এই সময়কালে বিশেষ সাবধান মকর রাশিকে, সেটা বলবো, কারোর অথরাইজ নিতে যাবেন না। আর বিশ্বাস জিনিসটা জীবন থেকে একদম কেটে ফেলে দেন, মুছে দেন, যে বিশ্বাস বলে কোনো জিনিস রয়েছে। বিশ্বাস যদি করতে হয় তো নিজেকে বিশ্বাস করবেন, আর কাউকে বিশ্বাস করা লাগবে না। যে কোনো কাজ করতে যাবেন আগে ম্যাপ তৈরি করবেন, যে আমাকে এই কাজটা করতে হবে, আমি এইভাবে চলবো, এইভাবে, তাতে আমার 2 পয়সা কম ইনকাম হোক, কিন্তু ইনকামের ফ্লো থাকবে। আপনি যতই এখন ভাবেন যে আমার কিচ্ছু হচ্ছে না, আপনাকে ঈশ্বর এখন অবশ্যই দিবে, কারণ গ্রহদের যা অবস্থান, যে মানে অবস্থান এবং নক্ষত্রগত যে আলোচনা করলাম, যে অবস্থান, আমি কিন্তু সবগুলো ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এই সমস্ত জিনিস মকর রাশির জীবনে এখন ঘটতে যাচ্ছে। সময় কিন্তু যথেষ্ট ফেভারে, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে আপনাকে রুট প্ল্যান মাফিকই করতে হবে। বিগত দিনে যে ভুল কাজগুলো হয়েছিল সেটা যেন আবার পুনরায় নতুন করে না হয়। কারোর সাথে বাক বিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ শনি আর সূর্যের কিন্তু জুতি রয়েছে। বিগত দিনে আবার সূর্য কিন্তু চলে আসবে এই মীন রাশিতে, তখন কিন্তু রাহুর সাথে জুতি তৈরি হবে, আবার শুক্রও চলে আসছে মাঝখানে। অতএব এখানটাতে একটা সুখ ভঙ্গেরও ব্যাপার থাকবে। তো যাই হোক, সেই সময় একটা বিশেষ আলোচনা করব। অর্থাৎ কোনো প্রশাসনের দিক থেকে নিজেকে ঝুটঝামেলায় জড়িত করা যাবে না। প্রশাসনের দিক থেকে 10 হাত দূরে থাকতে হবে বা 10 মাইল দূরে থাকতে হবে। কোনো রকম কোনো ব্যক্তির সাথে বাকবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না। নিজের কাজ নিজে করো, চোখ কান খোলা, মানে চোখ কান খোলা রেখেই করো। কাউকে অন্ধের মতন বিশ্বাস করা যাবে না। যতক্ষণ পর্যন্ত নিজের কাজ হাতে পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কাউকে বিশ্বাস নয়। তবে থার্ড পার্টি কিন্তু থাকছে, যে কোনো একটা কাজ হচ্ছে না, সেই কাজে কিন্তু একটা তৃতীয় ব্যক্তি সাপোর্ট করবে। হয়তো সেটা ব্রোকার হিসাবে করতে পারে, যে আমি কিছু করে দিলাম, আমাকে কমিশন দাও। তো তাদের সাথেও কিন্তু লেখাপড়ি করতে হবে, কথা চেঞ্জ করে নিতে পারে, যে না দাদা আপনার সাথে তো এরকম কথা হয়নি, এরকম হয়ে যেতে পারে। যার জন্য তাদের সাথেও লেখাপড়ি করে নিতে হবে। এবং যে কোনো সরকারি কাগজ আসলে সেটাকে কিন্তু নিজে যদি না বুঝতে পারেন অপরের কাছ থেকে বুঝে নেবেন। এবং কোনো যদি কর্মর জায়গায়, যেহেতু গুরুর আশীর্বাদ, মানে গুরুর দৃষ্টি পড়ছে রাশির উপর, যে কোনো কাজ করতে গেলে বাড়ির গার্জেন কিংবা নিজের পার্টনারের সাথে অবশ্যই আলোচনা করবেন। ভালো মন্দ ফাইন্যান্সিয়াল দেখে, মানে টাকা পয়সার ব্যাপারে অবশ্যই আলোচনা করবেন। এই সমস্ত জিনিস করবেন। এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন। একমাত্র গুরুই কিন্তু আপনাদের সহায়। দেবগুরু বৃহস্পতি একমাত্র সহায়, কারণ গুরুই কিন্তু মকর রাশি, কুম্ভ রাশিকে আটকে রাখে। তো যার জন্য আমি এই কথাগুলো বলছি, যারা গুরুর দীক্ষা এখনো পর্যন্ত নেননি তারা গুরুর দীক্ষা অবশ্যই নেবেন। এবং যারা গুরুর দীক্ষা নিয়েছেন গুরুর সঙ্গ ত্যাগ করবেন না। গুরুর আশীর্বাদ নেবেন। গুরুই কিন্তু একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। মন্দিরের পূজারীদের দান দক্ষিণা দিবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো উপকারে লাগে। কোনো দেবালয়কে পরিষ্কার করার কাজ নেবেন। যে সমস্ত মন্দিরগুলো নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করে না, বছরের পর বছর পড়ে রয়েছে, তার দায়িত্ব নেবেন। সে মন্দিরটাকে পরিষ্কার করবেন, দেখবেন যথেষ্ট গুরু সহায় হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মকর রাশিকে নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে একদম নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, অনেক জ্যোতিষীয় পরামর্শ, অনেক কিছু জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।